হ্যালো, নমস্কার বন্ধুরা। ওয়েলকাম টু ইয়োর ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গলি ইউটিউব চ্যানেল কমার্স শেখো খুব সহজেই, যেখানে আমরা কমার্স সাবজেক্টটা সম্বন্ধে শুধু পড়াশুনো করি না, এই সাবজেক্টটার ইন অ্যান্ড আউটস সব কিছু নিয়ে আমরা ইন ডেপথ জানি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাকাউন্টেন্সির যে কনসেপ্ট সিরিজ আমাদের চলছে তার 3 নম্বর পার্ট। সেটা হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট লাইবিলিটি। তাহলে একটা একটা করে এবারে টপিক ওয়াইজ আমরা স্টার্ট করি। কোনটাকে কি বলে, কার কি পারপাস, উইথ এক্সাম্পল আমরা পুরো ইন ডেপথ জিনিসটাকে বুঝবো আর জানবো। যে সকল সম্পদ ব্যবসার স্বাভাবিক পরিচালন চক্রের মধ্যে অথবা 1 বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তরিত হয়, বিক্রি হয় অথবা ব্যবহৃত হয়, তাদের চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট বলা হয়ে থাকে। এটা হলো কারেন্ট অ্যাসেটের ডেফিনেশন। আমরা কি বুঝলাম এটা থেকে? পরীক্ষার খাতায় তোমরা এটা লিখে আসবে, তোমরা ফুল মার্কস পাবে, কিন্তু শিখলে কি তোমরা এটার থেকে? শুধু মুখস্থ করলে হবে না, এটা বোঝানোর জন্যই আমি এভাবে স্টার্ট করলাম জিনিসটা। তো একটা কারেন্ট অ্যাসেট কি সেটা জানার জন্য সবার আগে বুঝতে হবে যে টার্মগুলো আমি ইউজ করলাম, যে একটা ব্যবসার লাইফ সাইকেল কাকে বলে, পরিচালন চক্র কাকে বলে, 1 বছর যে ফিনান্সিয়াল পিরিয়ড সেটা কি হিসাবে কনসিডার করা হয়, কোনো অ্যাসেটকে বিক্রি করে ক্যাশে কনভার্ট করা যাবে বা নগদে কনভার্ট করা যাবে সেই জিনিসটা কি হতে পারে, এবং সেটা ব্যবসায় আর্থিক উন্নতিতে কিভাবে কাজে লাগছে। এই সব জিনিসগুলো জানলে তবেই আমরা বুঝতে পারবো ব্যবসায় কারেন্ট অ্যাসেট কাকে বলে। ডিটেলসে আমরা জিনিসটাকে এবারে বুঝি বা বোঝার জন্য আমরা এবারে জিনিসটাকে পড়ি। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে এবং দেখবে, কোথাও স্কিপ করে করে দেখবে না, কারণ প্রতিটা জিনিসই খুব ভাইটাল। এই ছোট থেকে তোমাদের মধ্যে যদি বেস বা জিনিসটার সম্বন্ধে কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার না হয়ে থাকে, ভবিষ্যতে গিয়ে তোমরাই অসুবিধায় পড়বে। সেই জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে। ভিডিওটা পছন্দ হলে তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বাকিরাও এটার থেকে উপকৃত হতে পারে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন যা ভিডিও আসবে সেটা তোমাদের কাছে নোটিফিকেশন বা তোমরা দেখতে পাও, সেটা সম্বন্ধে যেন তোমরা সবসময় আপডেটেড থাকো। তাহলে সোজা ভাষায় আমরা বলতে পারি, ব্যবসায় যে সম্পত্তিগুলো খুব কম সময়ের মধ্যে, খুব কম টাইম পিরিয়ডের মধ্যে তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট হয়ে যায়, বা সেগুলো বিক্রি করে বা সেগুলোকে প্রসেস করে সেগুলোকে ক্যাশে কনভার্ট করা যায়, সেইগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলে থাকি। ব্যাপারগুলো এক একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা বুঝি, আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে যেমন ক্যাশে কনভার্সন নিয়ে আমাদের মেন ডিসকাশন। তাহলে ফার্স্ট হচ্ছে ব্যবসায় যে নগদ অর্থ থাকে, এটা ডাইরেক্টলি ক্যাশ। তাহলে এই ক্যাশে কনভার্ট হয়ে বা ক্যাশ যেটা ইন্ডিভিজুয়াল ক্যাশ যেটা আছে ব্যবসায়, সেটা দিয়ে ডাইরেক্টলি যা খুশি জিনিস কেনা যাবে, ইমিডিয়েট বেসিসে কেনা যাবে। তাই এই ক্যাশ বা লিকুইড ক্যাশটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করে থাকি। ব্যাংকে জমা নগদ অর্থ, ব্যাংকে যে লিকুইড ক্যাশ আমাদের আছে, কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, যে অ্যাকাউন্টেই আছে, সেই লিকুইড ক্যাশটা কোনো এফডি বা এগুলো নয়, যেটা লিকুইড ক্যাশ, যেটা ইমিডিয়েট ব্যাংকে গেলে আমরা টাকা তুলতে পারবো। তাহলে নগদ অর্থ আর এই ব্যাংকের অর্থ বা ব্যাংক ডিপোজিটের মধ্যে, ব্যাংকে যে অ্যাকাউন্টের টাকাটা থাকে সেই ডিপোজিটটার মধ্যে তফাৎটা কি? নগদ অর্থ ব্যবসায় ডাইরেক্টলি ব্যবসায়ীর কাছে অথবা ব্যবসায় যেখানে টাকা রাখা হয় সেখানেই আছে, যখন খুশি আমরা টাকাটা তুলে সেটাকে ইমিডিয়েট ব্যবসা ব্যবহার করতে পারবো। ব্যাংকে যে টাকাটা আছে সেটা কি? সেটা আমাকে ব্যাংকে যেতে হবে, সেখান থেকে টাকাটা তুলতে হবে, নিয়ে আমাদের ট্রানজ্যাকশনটা করতে হবে। নগদ অর্থের থেকে একটু সময় বেশি লাগতে পারে, বা আজকে ডেটে ইউপিআই বা অনলাইন ব্যবস্থা আসা যাওয়ার ফলে এই নগদ অর্থ আর ব্যাংকের যে টাকাটা থাকে তার মধ্যে কোনো খুব একটা ট্রানজ্যাকশনের ডিফারেন্স হয় না। কিন্তু আগেকার দিনে যদি ভাবা যায়, আজ থেকে 5-6 বছর আগেও যদি ভাবা যায়, তাহলে আমাদের ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে এনে বা চেকের থ্রু দিয়ে টাকা তুলে বা বিভিন্ন যে মোড ছিল সেগুলো দিয়ে টাকা তুলে আমাদেরকে কোনো কাস্টমারকে বা সেলারকে পেমেন্ট করতে হতো, যে কোনোভাবেই হোক। তাহলে নগদ অর্থের থেকে ব্যাংকে টাকা যে নগদ অর্থ, সেটা একটুখানি সময় সাপেক্ষ বেশি, কিন্তু এটাকেও আমরা কারেন্ট অ্যাসেট হিসাবেই ট্রিট করে থাকি। আর কি কারেন্ট অ্যাসেট হতে পারে? ডেটার্স বা ডেটার্স রিসিভেবল যেটা বলা হয়, মানে আমরা কাউকে কোনো মাল বিক্রি করেছি, বা সে আমার কাছ থেকে মালটা কিনে নিয়ে গেছে। আমাদের ব্যবসায় যে বিক্রি করি আমরা, যে জিনিসটা বানাই, সেটা আমরা কাউকে একটা বিক্রি করেছি, তার কাছ সে ধারে মালটা নিয়ে গেছে,
সে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 6 মাস বা যে ব্যবসার লাইফ সাইকেলটা যেটা আছে সেটার মধ্যে বা একটা বছরের মধ্যে অবশ্যই সে পেমেন্টটা করবে, ডিউ পেমেন্টটা তার ক্লিয়ার করবে। তাহলে ইমিডিয়েট আমার কাছে ক্যাশ না থাকতে পারে, কিন্তু সেই লোকটাকে যে মালটা বিক্রি করেছি তার কাছ থেকে আমরা ওই ক্যাশ যেটা পাবো সেটা কিছুদিনের মধ্যে একটা টাইম ফ্রেমের পরে আমরা ক্যাশটা পেয়ে যাব, এবং সেই ক্যাশটা আমরা ফার্দার ব্যবসাতে আবার রোটেশন বা সাইক্লিং করার জন্য আমরা ইউজ করতে পারবো। তাহলে এই সানডে ডেটার বা ডেটার রিসিভেবল যেটা হয়, যেটা মাল বিক্রি করেছি এবং কিছুদিনের মধ্যে আমি তার কাছ থেকে টাকাটা পেয়ে যাব, সেটাও একটা কারেন্ট অ্যাসেট হিসেবেই আমাদের কাছে বা অ্যাকাউন্টেন্সির ভাষায় সেটাকে কারেন্ট অ্যাসেট বলা হয়ে থাকে। স্টক, ইনভেন্টরি, মজুদ পণ্য, কি হয় জিনিসটা? কোনো ব্যবসায় যেখানে প্রসেস হয়, কোনো জিনিস তৈরি করা হয়, সেখানে তার র ম্যাটেরিয়ালটা কিনে রাখা হয়। শুধু গ্রসারি শপ না, গ্রসারি শপে ধরো যে চাল, ডাল, নুন, তেল যেগুলো বস্তাতে বন্দি করে রাখা হয়েছে, কোনো ফুড খাবার যেগুলো রাখা হয়েছে, প্যাকেজিং ফুড সেগুলো রাখা হয়েছে, সেগুলো তো মজুদ পণ্য, সেগুলোও তো কিনে আনতে হয়েছে পয়সা দিয়ে। এবং যতক্ষণ না সেই মালটা বিক্রি হবে ততক্ষণ পর্যন্ত ওই মালটার এগেনস্টে যে টাকাটা আমরা ফাঁসিয়েছি সেটা এনগেজ বা ইনভেস্টমেন্ট হিসেবে আটকে থাকবে। মালটা বিক্রি হবে, কেউ কিনে নিয়ে যাবে খরিদ্দার, তবেই আমরা সেখান থেকে টাকা পাবো এবং সেই টাকাটা আমরা আবার ব্যবসায়িক কাজে ইউজ করে আবার ফার্দার প্রসেস করতে পারবো। তাহলে এই মজুদ পণ্য সেটা গ্রসারি শপেরই হোক, কোনো ওষুধ দোকানেরই হোক, মেডিসিন শপেরই হোক বা কোনো কারখানারই হোক, যেখানেরই হোক, সেই মজুদ পণ্য যেটা দিয়ে আমরা ফার্দার সেটাকে বিক্রি করবো বা সেটাকে প্রসেস করে সেটাকে ফার্দার বিক্রি করব এবং তার পরিবর্তে আমি আবার ক্যাশ জেনারেট করব, মানে বিক্রি করে সেটাকে যে টাকাটা পাবো সেটাকে আবার ব্যবসায় ইউজ করব, সেইটাকেও সেই জন্য আমরা মজুদ পণ্য বা ইনভেন্টরিটাকেও আমরা বা স্টকটাকেও আমরা কারেন্ট অ্যাসেট হিসাবে ট্রিট করে থাকি। অ্যাজ পার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, বিলস রিসিভেবলও কারেন্ট অ্যাসেটের আন্ডারেই আসে, এটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার করি। যেমন সানডে ডেটারের ফাংশন বিলস রিসিভেবলের অনেকটা সেম ফাংশন, ডিফারেন্স একটাই আছে, সানডে ডেটারে একটা সার্টেন পিরিয়ডের পরে যে মাল কিনে নিয়ে গেছে, ধারে যে মাল কিনে নিয়ে গেছে সে একটা পেমেন্ট ক্যাশে করে। বিলস রিসিভেবলের ক্ষেত্রে কি, খরিদ্দার ধারে কিনে নিয়ে যাচ্ছে এবং সার্টেন পিরিয়ডের পরে সেই টাকাটা সে পেমেন্ট করবে, সেটার উদ্দেশ্যে সে একটা বিল বা চেক টাইপের জিনিস সে ইস্যু করছে। ওই পার্টিকুলার টাইমটা পেরোলে যে সেলার সে ওই বিলটা নিয়ে গিয়ে ব্যাংকে ডিপোজিট করলে ব্যাংক ওই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট করে সেলারকে পেমেন্ট করে দেবে। তাহলে এটাও একটা ইনস্ট্রুমেন্ট যেটা ক্যাশের মতোই কাজ করছে, একটা সার্টেন পিরিয়ডের পরে ওই মালটা বিক্রির উপর থেকে ক্যাশ জেনারেট হচ্ছে, সেই ক্যাশটা আমরা আবার ব্যবসায় ইউজ করতে পারছি। তাহলে এটাও একটা শর্ট স্প্যানের মধ্যেই হচ্ছে, যেটা একটা ব্যবসায় লাইফ সাইকেলের মধ্যেই হয়। তাহলে এই জিনিসটাকেও আমরা কারেন্ট অ্যাসেট হিসাবে ট্রিট করে থাকি। পরেরটা কি, পরেরটা হচ্ছে শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট, যে রেভিনিউটা জেনারেট হয়েছে সেটা খুব কম সময়ের জন্যই কোথাও একটা ইনভেস্ট করলো একটা রেট অফ ইন্টারেস্টে, এবং সেটাও সে 1 বছরের মধ্যেই বা 1 বছরের আগেই সেটাকে ভাঙিয়ে সেই এফডিটাকে বলো বা সেই ইনভেস্টমেন্টটাকে বলো, সেটাকে ভাঙিয়ে সেই টাকাটা তুলে আবার সে ব্যবসার কাজে ইউজ করবে। তাহলে এই যে শর্ট স্প্যানের মধ্যে 1 বছরের মধ্যে যেখানে ইনভেস্ট করা হচ্ছে, সেখানে ক্যাশ হোক অথবা কোনো জিনিস বিক্রি করা হচ্ছে অথবা কোথাও টাকা গচ্ছিত রাখা হচ্ছে বা জমা রাখা হচ্ছে, সবগুলোই আবার ভাঙিয়ে খুব তাড়াতাড়ি সেগুলোকে লিকুইড ক্যাশে বা নগদে কনভার্ট করে ফার্দার আবার যখন ব্যবসায় ইউজ করা হচ্ছে, সেইগুলোকেই আমরা কারেন্ট অ্যাসেট বলে থাকছি। বইয়ে যে সংজ্ঞা আমরা পড়েছিলাম সেটা যদি মনে করে দেখো, যে একটা পরিচালন সাইকেলের মধ্যে যেসব সম্পদকে খুব তাড়াতাড়ি নগদে কনভার্ট করা যায় সেইগুলোকেই আমরা একমাত্র কারেন্ট অ্যাসেট বলে থাকি। আশা করি বইয়ের সংজ্ঞার বাইরেও তোমাদের কাছে কারেন্ট অ্যাসেট জিনিসটা কি সেটা সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষা আসলে তোমরা প্রপারলি এটাকে লিখতে পারবে। বারবার এটাই আমি রিপিট করি যে শুধু বই পড়ে হবে না, জিনিসটাকে তোমাদের বাই হার্ট বুঝতে হবে।